আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বারের প্রতিদিনকার আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি, ডাক্তার ইমরান। আপনারা আজকের অনুষ্ঠানটি দেখছেন চ্যানেল এইচ এর ফেসবুক পেজে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন জাগোবিডিতে www.jagobidy.com/channel h। প্রতি শুক্রবারের মতো আমাদের সাথে এবারও রয়েছেন সিআরপি সাভারের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান এবং সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, এবং রয়েছেন একজন রোগী মতিউর রহমান। প্রফেসর আনোয়ার হোসেন স্যার, আপনাকে স্বাগতম আজকে আমাদের এই অনুষ্ঠানে। জি, আপনি কষ্ট করে একটু আনমিউট করে নেবেন। জি হ্যাঁ, আমি ইমরান সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন রোগী রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছিলেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে এখন ভালো আছেন, মতিউর রহমান। আপনাকে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক অত্যন্ত ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত জাগো বিডি এই চ্যানেলে আমাকে বসানোর জন্য আর কি। জি, আমি আপনাকে মোহাম্মদ অনেক মতিউর রহমান। ধন্যবাদ। জি আমি আসলে সাধারণ একজন মানুষ, একজন চাকরিজীবী। আমি বাংলাদেশের স্বনামধন্য একটি কোম্পানি এনার্জি প্লাস হেভেন্স গ্রুপে আমি ইনচার্জ কালেকশন অফিসার পদে আছি। তো যেটা জি বলতে চাচ্ছিলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে আমরা জিজ্ঞাসা করব যে আসলে আপনি কি সমস্যা ছিলেন বা আপনি কি আহ সমস্যায় আপনি চিকিৎসা নিয়েছেন, এখন কি অবস্থায় আছেন। অবশ্যই আপনার সাথে কথা বলবো। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দীর্ঘদিন ধরে আমাদের যে কোমরে ব্যথা হচ্ছে সেটির একটি কারণ স্পন্ডাইলোলিস্থেসিস। স্পন্ডাইলোলিস্থেসিস নিয়ে আমরা কথা বলবো। এছাড়া দীর্ঘদিনের কোমর ব্যথা নিয়েও আমরা কথা বলবো। তো চলুন আমরা আগে জনাব মতিউর রহমানের কাছ থেকে একটু শুনে নেই তার গল্প। তিনি বলেছেন যে তিনি একটি একজন সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি সাধারণ মানুষ, তিনি একটি মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করেন। আপনি কিভাবে, কি সমস্যা ছিল এবং আপনি কি চিকিৎসা নিয়েছেন আমাদেরকে একটু জানাবেন। জি, আমি 2017 সালে আমি বাংলাদেশের, বিশেষ করে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরেও স্বনামধন্য বেশ কয়েকটি হাসপাতালে আমি চিকিৎসা নিই। সবাই বলছে যে আমার এই রোগের চিকিৎসা হলো মেজর অপারেশন। মেজর অপারেশন ছাড়া কোনো উপায় নেই। শেষ পর্যন্ত আমি অনেক ঢাকা মেডিকেল, তারপরে আপনার মিটফুড হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, ইবনে সিনা, ধানমন্ডি, ল্যাবেড এবং গাজীপুর ফরেনিয়ার হাসপাতাল, সব হাসপাতালে আমি ঘোরাঘুরি করছি। তখন আমি মৃত্যুসজ্জায় ছিলাম। বলতে গেলে আমার কথা বলতে গেলে এখন আমার মানে চোখ দিয়ে পানি আসে, সে ভয়ঙ্কর দিনের কথা। তারপরে শেষ পর্যায়ে আমি এই মাদ্রাজ যাব চিন্তা ভাবনা করছিলাম, আমার বাড়ির জায়গাটুকু বিক্রি করে মাদ্রাজ যাব। ঠিক ওই টাইমে আমার মামা শ্বশুর সৌদি আরব থেকে ফোন করে বলল যে তুমি তো সব হাসপাতাল দেখেছ, তুমি একটা হাসপাতাল আছে, একটি হাসপাতাল মোহাম্মদপুরে, তুমি এখানে একটু যোগাযোগ করো। তো আমার সহধর্মিনী মাকসুদা রহমান, উনি আমাকে টলিট করে পিএনজি দিয়ে হাসপাতালে আনি ঈদের 7 দিন আগে। আসার পরে আমি এখানে তার সাথে কথা বলার পরে স্যার বললো যে ভর্তি করা যায়। আমি তখন একদম শূন্য পকেট, আমার কিছু ছিল না। শেষ পর্যন্ত ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তার 21 দিন আমার ফিজিওথেরাপি দিল, ইঞ্জেকশন দিল, মাদা ইঞ্জেকশন দিল, খাওয়ার পরে আমি ইনশাল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি একজন সাধারণ মানুষ, আগেই বলছি, আমি একজন মুসলমান। আমি এখানে মিথ্যা বলা বা কিছু লুকচুরি করার এখানে কিছুই নেই। আমি স্যারের জন্য প্রাণপণে দোয়া করি। আসলে বাঁচানোর মালিক তো আল্লাহ, স্যার হইলেন উসিলা। আমি স্যারের দ্বারা সম্পূর্ণ সুস্থই, এবং সুস্থ হয়ে এখন আমি আমার কোম্পানিতে জব করতেছি। গত কিছুদিন আগে দীর্ঘ 3 মাস আমার সহধর্মিনী মাকসুদা রহমান, সে
দুই হাত দুই পায়ে প্রচন্ড ব্যথা। তারপরে আমি বেশ কয়েকটা ভালো ভালো হাসপাতাল, সুনামধন্য হাসপাতালে আমি যোগাযোগ করি, প্রায় 17-18টা রিপোর্ট করাইবার পরে শেষ পর্যন্ত আমার ওয়াইফ এখানে আসতে চাইছিল না। আমার ওয়াইফ বলছে ওখানে গেলে টাকা খরচ হবে বেশি, কিন্তু এখন খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে। আমি অন্যদিকে প্রায় 40-50 হাজার টাকা খরচ করছি। করার পরে শেষ পর্যন্ত আমার ওয়াইফ বললো তুমি আমার ওই ডাক্তারের কাছে নিয়ে যাও। সে কথা অনুসারে আমি গত 17 তারিখ আমি এসপি হাসপাতালে ভর্তি করাইছি। এসপি হাসপাতালে গেস্ট হাউসের 5 তলায় 505-এ আমি আছি বর্তমানে। এখানে আমার ওয়াইফ আছে। আগের তুলনায় আগের যে অবস্থা ছিল, হাত দিয়া ধইরা ফোন করতে পারতো না, ফোনটা ধরতে পারতো না, হাত দিয়া ভাত খেতে পারতো না, ওয়াশরুমে যেতে পারতো না, এমন অবস্থা ছিল। তাহলে দিলে আজকে 10-11 দিনে মোটামুটি আমি ভালোই দেখতেছি, বাকিটা আল্লাহ পাক জানে। জি, আসলেই আপনারা যারা সাধারণ মানুষ, এবং সবসময় আমরা বলি যে কোমর ব্যথাটা মাঝে মাঝে এমন অবস্থা হয়, যদি ডিস্ক প্রলাপস হয় কিংবা এই জাতীয় সমস্যা হয়, তখন মানুষ শয্যাশায়ী হয়ে যায়, এবং তখন কিন্তু আসলে খুব অসহায় লাগে। এবং আপনি বলছিলেন সার্জারির কথা, যে অনেক সময় সে সার্জারির জন্য আমরা সম্পত্তি বিক্রি করেও সার্জারি করি, কিন্তু আলটিমেটলি সার্জারি করার পরের যে আউটকামটা সেটাও আসলে খুব একটা স্যাটিসফাইড হয় না, যেটি আমাদের প্রফেসর আনোয়ার স্যার আছেন, আমরা গবেষণা করেছি, আসলে বেশ কিছু স্যারের নিজেরও আছে। জি, আসলে আমার এখানে একটা কথা আছে। কথাটা হলো কি, যখন গাজীপুর কি বলে এটা ফরেনিয়ার হাসপাতাল গেলাম, তখন বললো যে আপনার 1,80,000 টাকা লাগবে এবং এটা মেজর অপারেশন করতে হবে। তো জাস্ট একজন ডাক্তার না, অন্য একজনে আমারে বললো যে আপনি কি জানেন যে মেজর অপারেশন করলে কি হয়? আমি বললাম যে না। মেজর অপারেশন করলে 99% লোক জীবিত থাকে কিন্তু কোনো কাম কাজ করতে পারে না। তখন ওই কথা চিন্তা করে আমি মাদ্রাজ যাওয়ার জন্য চিন্তা করলাম। আর তখনই মানে কানতেছি আর বলতেছি, আল্লাহ, আমার বাড়ি বিক্রি করে আমি মাদ্রাজ যাব, আমার ছেলে মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমি 2-3 মানুষ নিয়ে মাদ্রাজ যাব এই কম পয়সা নিয়ে। যদি আমি ওখানে টেবিলের ভিতরে চলে যাই তাহলে আমার এগুলো হারাইলাম, ওগুলো হারাইলাম। শেষ পর্যন্ত আমি যখন এখানে আসলাম তখন আমি খুব সাকসেস। আসলে আমি ওই দিনের ভয়ঙ্কর দিনের কথা বলতে গেলে আমার খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমি যে মুমূর্ষ অবস্থায় ছিলাম, আসলে খুবই খারাপ লাগে। আমি খুব বিপজ্জনক অবস্থায় ছিলাম, মানে কেউ বলে নাই যে আমি বাঁচবো, এমন ধরনের অবস্থায় ছিলাম। আল্লাহর ইচ্ছা আমি জি, অবশ্যই। জি, অবশ্যই, অনেক ধন্যবাদ আসলে আপনাকে। এই এই ইমোশনটা আমরা দেখি অনেক রোগীর ক্ষেত্রেই। চলে যাব প্রফেসর ডাক্তার আনোয়ার হোসেন স্যারের কাছে। স্যার, আপনি তো আমার মনে হয় যে 10,000-এর কাছাকাছি রোগী হয়তো দেখেছেন ডিস্ক প্রলাপসের এই সময় পর্যন্ত। তো আসলে প্রথম দিকে এগুলো খুব কমন একটা ব্যাপার রোগীর ক্ষেত্রে। আপনি যদি একটু বলেন যে প্রলাপস, লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্কের রোগীর সাকসেস রেটটা কেমন, এবং আসলেই ওই সময়ে কখন রোগী সার্জারি ডিসিশন নেবে এবং কখন রোগী আমাদের কাছে আসবে, এই বিষয়টা যদি একটু বলেন। আমি যেটা বলবো যে অ্যাকুয়েট পিএলএডি ক্ষেত্রে এটা খুব বেশি, খুব অমার্জনীয় ব্যথা হয়। যার না হয়েছে সে আসলে অনুধাবন করতে পারবো না। আমরা তো আসলে এই প্যাশেন্ট নিয়ে দেখে ট্রিটমেন্ট করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে যে জিনিসটা আমি বলবো যে আমাদের দেশের রেফারেল সিস্টেম, আমি আহ, যে মতিউর রহমান সাহেব যে কথাগুলো বললেন, তিনি আসলে খুব দুঃখজনক যে সে অনেক বাইরে অনেক ঘুরেছে, অনেক টাকা পয়সা খরচ করছে, তারপরে এসে আমার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিয়েছে। আমি একটা জিনিস আমি বলবো যে পিএলআইডির ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু একটা প্রমিনেন্ট একটা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। এটা অপারেশন করার আগে অবশ্যই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে তারপর যদি সাকসেস না হয় তাহলে ফিজিওথেরাপি দেওয়া মানে অপারেশন করা উচিত। আর অপারেশন করার যদি আপনি যে কথা বলছেন যে অপারেশনের কোনো যদি কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আমি যদি বলি যে তার সিভিয়ার পেন থাকবে, পেনটা কন্টিনিউয়াস পেন থাকবে, মানে সব সময় ব্যথা থাকবে, এবং তার সাথে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে,
তারপরে যে জিনিসটা তারপরে নিউরোলজিক্যাল লস থাকবে। নিউরোলজিক্যাল লস হলো যে তার মাসল গুলো উইক হয়ে যাবে এবং উইকটা দিন দিন বেশি আরো বেশি 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 হতে থাকবে। তার সাথে সাথে তার আহ, আমি বলবো যে তার বাউল ব্লাডারে ইনকন্টিনিউস থাকতে পারে। বাউল ব্লাডারে যদি কোনো সমস্যা থাকে, প্রস্রাব পায়খানা যে ধরে প্রস্রাব রাখতে পারবে পায়খানা না। করে ধরে রাখতে পারবে না বা পড়ে যাবে, এই কন্ডিশন হইলে তখন কিন্তু আমরা বলি যে না এটা ইমার্জেন্সি, এটা ফিজিওথেরাপি, যেটাকে বলি রেড সাইন, Like, রেড ফ্ল্যাগ বা রেড সাইন। এখন এই রেড ফ্ল্যাগ যদি না থাকে, একটা পেশেন্ট যতই ব্যথা হোক, সেটা ফিজিওথেরাপি দিয়ে অবশ্যই ভালো করা সম্ভব। এবং আমরা যত ধরনের ব্যথা হচ্ছে, আর একটা জিনিস হলো যে এটা পেশেন্টেরও মোটিভেশনের একটা বিরাট ব্যাপার, যে আমি একজন পেশেন্টকে কিভাবে মোটিভেশন করছি। একটা প্রথম দিনই হলো আমার এডুকেশনটা একটা মাস্ট, মানে দরকার যে তার হয়তো বা এখন খুব বেশি ব্যথা, লং ট্রলিতে আসছে বা হুইল চেয়ারে আসছে, সে মুভমেন্ট করতে পারছে না, বলতে হবে যে আপনাকে আমাকে 7 দিন সময় দিতে হবে, এই তীব্রতার হয়তো বা কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে, হয়তো বা আজকে একরকম হবে, কালকে আরেক রকম হবে, পরশু আরেক রকম হবে, এরকম ভাবে কমবে। কিন্তু আমাদের দেশের কিছু কিছু রোগী আছে, আমি বলবো না এটা আসলে নেগেটিভ কথা বলা হয়, যে তারা ধৈর্য ধরতে বোঝে না। যে আমার যে মতিউর রহমান সাহেব যে ধৈর্য ধরে বিভিন্ন জায়গায় যে তার এসপি হাসপাতালে যে সে রিকভারি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে রিকভারি করছেন, ঠিক একই ভাবে যে প্রত্যেকটা পেশেন্টকে বুঝতে হবে যে ধৈর্য ধরতে হবে। একটা জায়গাকে আপনি কেটে করতে পারেন, ওই জায়গা কিন্তু আগের অবস্থানে কখনো আসবে না। আর ফিজিওথেরাপিতে আপনার সম্পূর্ণ স্ট্রাকচারটা ঠিক থাকবে, আপনাকে ওই ডিসপ্লাসটাকে রিপজিশনিং করে ওইটাকে রিকভারি করবে। যে নার্ভের মধ্যে প্রেশার থাকলে বা ডিস্কের মধ্যে প্রেশার থাকলে, নার্ভের মধ্যে প্রেশার থাকলে প্রেশারটাকে রিলিজ আস্তে আস্তে। কারণ একটা জিনিস, আমি একটা উদাহরণ আমি আমি স্টুডেন্টদের সবসময় দিয়ে থাকি, যে একটা লাঙল, আগের যে লাঙল, আমরা লাঙল চাষ করি, আমরা আগে করছি, এখন হয়তো বা লাঙলের পাদর মানে প্রচলন এখন নাই। এই লাঙলটা কিন্তু তৈরি করতে 100 কূপ দিয়ে আস্তে 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 করে সুন্দর করে এটা করতে হয়। আর যদি আমি চলা বানাইতে চাই ওই কাঠ দিয়ে, একটা কূপ দিলে, 2টা 4টা কূপ দিলে কিন্তু চলা হয়ে গেল। আচ্ছা, এই যে এই জিনিসগুলো আমি ফিজিওথেরাপিটাই সেই একই রকম। আমার আমি কি করতে চাচ্ছি, আমি কি আমার আহ, অঙ্গ অঙ্গকে অপারেশন করে আমি মানে রিডিউস করব পেনটা, আবার নাকি আমি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিয়ে ওই যে আমি বললাম যে আস্তে 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 আমি আগের অবস্থানে ফিরে আসবো। এই জিনিসটা। আর আরেকটা জিনিস আমি রিসার্চের বাসায় যদি বলি, অপারেশন মানে অপারেশন করলে হয়তো প্রাথমিক 6 মাস ফাংশনাল ইটা কম থাকে, মানে খুব দ্রুত ইমপ্রুভ করে যারা অপারেশন করছে। এবং 2 বছর পরে দেখা যাচ্ছে যে অপারেশন যে করছে আর যে ফিজিওথেরাপি নিছে করে নাই, রাইট, সমান, সেম, সমান। আবার দেখা গেছে যে আর যে অপারেশন গ্রুপটা, এটা আমাদের রিসার্চ না, একটা স্পাইন সার্জনদের রিসার্চ এবং আমেরিকান অনেক বড় বড় প্রফেসরদের রিসার্চ, আমেরিকান সেই স্পাইন রিসার্চের সোসাইটি। কথাই বলছে। হ্যাঁ, জি, আমি যেটা বলবো যে সেখানে দেখা গেছে যে 25%কে আবার রিঅপারেশন করতে হয়। তাহলে কিন্তু একবার অপারেশন করলো, আবার দ্বিতীয়বার অপারেশন করতে হলো। আর ফিজিওথেরাপি দিয়ে তাকে উইদাউট অপারেশন ছাড়া তাকে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ যে ফাংশনাল অ্যাবিলিটি নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করে দিই। এবং এটা জি, আসলে সময় সাপেক্ষ, অনেক পেশেন্ট গুলো ওই যে ধৈর্য ধরতে পারে না। আবার অনেকে বলছে অনেক বড় প্রফেসর, আমরা তো আসলে আমাদের প্রফেশন হিসাবে আমরা এত প্রমিনেন্ট হয়তো বা বাংলাদেশে প্রমিনেন্ট, এখনো হই নাই, রাইট, ঠিক আছে? যার কারণে আমরা যে কথাগুলো বলি, আমরা কথাগুলো বলি, হয়তো পেশেন্ট অনেক সময় ওই কথাগুলোকে হয়তো বা বুঝতে পারে যে বড় বড় প্রফেসর বলছে, 4জন 5জন প্রফেসর বলছে, সেই প্রফেসররা বলছে যে অপারেশন করতে হবে, আপনি বলেন অপারেশন করতে হবে না। এমন আছে, আমার কাছে আমার রেকর্ড আছে, এমনও পেশেন্ট আছে যে অপারেশন থিয়েটারে টাকা টাকা জমা দিছে, হ্যাঁ, হয়তো তার কোনো আত্মীয় আমার কাছে আমার কথা শুনছে যে সে ভালো হয়ে গেছে, সেই অপারেশন থিয়েটারে আগের সকালেই চলে আসে, দুপুরে অপারেশন, সকালে এসে চলে আসছে, ওখান থেকে পলিয়ে চলে আসছে, এবং এসে দিব্যি 20 দিন 1 ভালো মাসের আছে, পরে সে ভালো রেজাল্ট, ভালো হয়ে গেছে। রাইট, এখন এখন একটা জিনিস, আরেকটা জিনিস বলবো, আমি প্রফেশনাল কনফ্লিক্ট করতে চাই না। সেটা হলো যে একজন সার্জন চাবে তার সার্জারি করে, আর ফিজিওথেরাপিস্টের চাবে ফিজিওথেরাপি দিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্ট করে ভালো করে দেওয়া। জি, এটা কোনটা ভালো হবে, কোনটা ভালো, সেটা কিন্তু পেশেন্টের চয়েস, যে সে কোনটা নিতে চায়। এবং এইটাও কিন্তু আমাকে বলতে হবে, অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমাকে বলতে হবে যে আপনি এইটা নিতে পারেন, এইটা নিলে এইরকম হবে, এইটা নিলে এরকম হবে। এখন আপনি কোনটা, এইটা দুইটাই আপনি রিকভারি করবে হয়তোবা, কিন্তু
এটা 2 বছর পর এরকম হতে পারে, বা আবার রি অপারেশন করতে হতে পারে, বা আরেকটা জায়গা থেকে যেটা ফিউশন করে দিলে আরেকটা জায়গাতে সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি আপনি ফিজিওথেরাপি নেন এই সমস্যাটা হবে না। থ্যাংক ইউ। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক চমৎকার করে আপনি ব্যাখ্যা করেছেন যে আসলে পেশেন্ট সেন্টার্ড কেয়ার এই বিষয়টা আমাদের আসে, যে রুগীকে আমরা একদম মাঝখানে রাখি, রুগীর ইচ্ছা আমরা জিজ্ঞাসা করি যে আপনার অপশন এটা এটা আছে, আপনি কোনটা নিতে চান। এই পেশেন্ট সেন্টার্ড কেয়ার যতদিন পর্যন্ত আমাদের মেডিকেল মডেলে না ঢুকবে ততদিন পর্যন্ত আসলে কোয়ালিটিফুল সার্ভিস দেওয়া অনেক বেশি মুশকিল। দর্শক, আপনারা দেখছেন এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বার চ্যানেল নিয়মিত আয়োজন। প্রতিদিন রাত 9টায় আমাদের বিভিন্ন উপস্থাপকগণ উপস্থিত হন, সেখানে আমরা কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে। আজকে মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যার, এবং তার সাথে রয়েছেন মতিউর রহমান, আমাদের একজন রোগী, যিনি আসলে ওনার এক্সপিরিয়েন্স বলতে গিয়ে উনি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলেন। এবং এটা খুবই স্বাভাবিক, একজন মানুষ যখন আহ অসহায় হয়ে পড়ে তখনকার সময়টা আসলে খুব মুশকিল একটা সময়। দর্শক, আপনারা চাইলে এই দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়ে আপনারা একটু কমেন্ট করতে পারেন, আমরা কমেন্ট সেকশনে একবারে আমরা পড়বো কমেন্ট গুলো। মতিউর রহমান সাহেব, আপনার কাছে আমি আবার ফিরে যাব, আপনি যদি আমাকে শুনতে পান। আপনার যে সমস্যাটা ছিল কোমরে, সেটা আসলে কিভাবে শুরু হলো, এবং ওই সময়কার সময়ে আপনার ব্যথা কোথায় ছিল, বা আপনি ধীরে ধীরে কিভাবে সুস্থ হলেন, এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন দয়া করে। আনমিউট করে নিবেন একটু, আপনি মিউট করা আছে। যেখানে চাকরি করি এখানে একটা গোডাউন সেকশনে ছিলাম। জি। গোডাউন সেকশনে ওইখানে ভারী মাল আপ ডাউন করতাম, ওখান থেকে আমার ব্যথাটা আরম্ভ হয়। তারপরে ব্যথা মাজায় আরম্ভ হলো, মাজার থেকে আস্তে আস্তে ব্যথা বাড়া শুরু করলো। আমি এই ব্যথা অবস্থায় বেশ কয়েকদিন ডিউটি করছিলাম, পরে অবস্থা যেন খুবই খারাপ হয়ে গেল। তখন স্যার বললো যে না, তোমার ডিউটি করার দরকার নাই, তুমি আগে চিকিৎসা করো। তখন আমি চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ শুরু করলাম। আর আমি একটা জিনিস আমার স্পষ্ট খেয়াল আছে, যখন এই ডান পাটা 1 বালতি গরম পানির মধ্যে আমার এই পাটা ঢুকাই দিতাম, আমার বোধ শক্তি ছিল না। হ্যাঁ, ব্যথার জন্য। আর বাম পায়ের মধ্যে এই পানিটা যদি ছিটকা পড়ে বাম পায়ে, তখন বাম পাটা মনে হয় জ্বলে যায়। অথচ ডান পাটা পানিতে ঢুকাই দিলে আমি কোনো কিছু আমি বুঝতে পারি না, মানে বেবদার মতো যেটা হয়ে গেছে, অবশ্যই। যাই হোক, এরপরে আমি মেডিসিন বিভাগের ডাক্তার, আপনার ইয়াতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওখানে বড় একজন ডাক্তার আছে, ওনার পরামর্শ অনুসারে আমি 10টা-12টা রিপোর্ট করালাম। তার 10 দিনের ঔষধ দিল, খাইলাম। তারপর আবার 10 দিন ওষুধ দিল, তাও খাইলাম। আমি কোনো কিছুতেই আমি কোনো প্রকার সুফল পাইনি। আমি, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, দর্শক যারা আছে তারা বিশ্বাস করে কিনা জানি না, হয়তো আমার অফিসে যারা আছে ওরা বিশ্বাস করবে, যে ওরা বাস্তবে দেখতে, আমার ফ্যামিলি দেখতে। 2017 সাল থেকে এই পর্যন্ত ব্যথার জন্য আমি একটি প্যারাসিটামল ট্যাবলেটও আমি স্পর্শ করি আজব। স্যার আমাকে বলছে যে আপনাকে একটা কাজ দিই, কাজটা হইলো একবেলা ভাত কম খাবেন, কিন্তু ব্যায়ামটা প্রতিনিয়ত করে যাবেন। আসলে আমি দীর্ঘ 1 বছর না 2 বছরের মতো ব্যায়াম চালাই গেছি, এখন আর চালাই না। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে আমার ব্যায়াম হয়ে যায়। আর তারা আরেকটা জিনিস নিষিদ্ধ ছিল, সেটা হলো উবুত হইয়া 1 কেজি 2 কেজি ওজনের কোনো জিনিস যেন আমি না উঠাই, এটা স্যার আমার নিষেধ করছিল। কিন্তু তারপরও কাজ করতে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়। যেমন আমি অল্প কিছুদিন আগে, আমি এই পর্যন্ত 2017 সাল থেকে এই পর্যন্ত স্যারের এখানে আসছি 3বার আইসা খালি থেরাপি নিয়ে গেছি, একদিন করে। 5 কেজি ওজনের 1 গ্যালন পানি খালি আপনার ইয়েতে কি বলে এটারে, যে পানি ব্যাটারিতে ঢালছিলাম, আইপিএস এর পানি। খালি 5 কেজি ওজনের পানি অবশ্যই এখানে ঢালতে গেছি, হঠাৎ করে আমার এখানে ব্যাক পেইন শুরু হয়ে গেল। পরে স্যার বললো যে তোমাকে বলছি যে তুমি কোনো কিছু এই ভারী কোনো কাজই করো না। স্যার 5 কেজি ওজনের পানি উঠেছি, স্যার কি করবো? তখন স্যারের সাথে সাথে আমারে টাকা দিয়া, স্যারের নিজে টাকা দিয়া আমাকে এসপি হাসপাতালে পাঠালো, যে তুমি যেখানে সুস্থ হয়েছো তুমি ঠিক সেখানে যাও, ওখানে গিয়ে থেরাপি নিয়ে সুস্থ হয়ে আসো। এইভাবে এই পর্যন্ত আমার ভুলের কারণে 3বার আইসা আমি থেরাপি নিয়ে আল্লাহ দিলে এখন আমি সুস্থ। তবে আমি
স্যারের নামটা ভুলে গেছি, আমি স্যারের সাথে একটু কথা বলবো। জি, অবশ্যই অবশ্যই কথা বলবেন স্যারের সাথে। কিন্তু আমরা একটা ব্যাপার, আপনি বলছিলেন যে আপনার যখন ব্যথা ছিল, কোমরের সমস্যা, ডিস্ক প্রলাপস, জি। পায়ে আপনি একদমই শোধ পাননি এবং না গরম না গরম পানির গরমটাও বুঝতে পারেননি। প্রফেসর না ডক্টর না। আনোয়ার হোসেন স্যারের কাছে যাব। স্যার, জি। এই সমস্যাটা কেন হয় যে রুগীর কোমরে ডিস্ক প্রলাপস হলো কিন্তু পায়ে একটা সময় বুঝে সে কিছুই বোঝে না, অনেক সময় রুগী আসে একদম পুড়ে আসে গরম সেক দিতে দিতে, অনেক সময় পুড়ায় জায়গাটা ফোস্কা পড়ে আসে। এটা কেন হয়, এই ব্যাপারে যদি আমাদের কিছু বলেন। আমি যে যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে আহ, যদি নার্ভটা অ্যাসেন্ডিং নার্ভ ডিসেন্ডিং নার্ভ, যে একটা 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 হলো যে তার মাংসপেশির শক্তিটাকে নিয়ন্ত্রণ করে, যে মাংসপেশি কি কাজটা করবে, মানে ইনফরমেশনটা ব্রেনে দেয়, ব্রেনটাকে রিসিভ করে সেটাকে কাজ করার জন্য অনুমতি দেয়। আমরা যে কথা বলতেছি সেটাও কিন্তু সেই একই প্রসেস। ঠিক একইভাবে কিছু নার্ভের আরেকটা পোর্শন আছে যেটা যে আমাদের সেন্সেশনটাকে আমরা যে এই যে বুঝি, এই যে চাপ দেই, ব্যথা বুঝি, এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। এখন ওইটা যদি ওই নার্ভগুলোতে যদি বেশি প্রেসার হয় তখন কিন্তু তখন ওই যে এই সেন্সেশনটা কমে যায়, তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এবং এর সাথে সাথে তার নিউরোলজিক্যাল লস হয়তোবা ছিল, আমার যেটা মনে হয় যে নিউরোলজিক্যাল লসও তার ছিল। এবং এই এই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি যে না, এটাকে যদি ডিসপ্লাসটা কি আমি মডেল হিসেবে দেখাতে পারতাম যে একটা ডিস্ক, দুইটা বোনের মাঝখানে একটা জিনিস থাকে যেটা কুশনের মতো, ওর ভিতরে জেলির মতো জিনিস থাকে, বাইরে শক্ত হার্ডেন জিনিস। এখন যখন সে ডিস্কটা, ওই জেলির মতো জিনিসটা আপনার সামনের দিকে প্রেসার দিচ্ছি, আমি বেশি ওভার প্রেসার দিচ্ছি, তখন জেলির মতো জিনিসটা পিছনে যদি দুর্বল থাকে, সাধারণত সৃষ্টিকর্তার বিধান, ওই যে মতিউর রহমান সাহেব বললেন যে সৃষ্টিকর্তা ভালো করবে, হ্যাঁ অবশ্যই ভালো করবে, আমরা কামনা করি। এবং সৃষ্টিকর্তা সবাই, আমি আজকে কথা বলতেছি, কালকে যে আমি কথা বলবো সেটাও সৃষ্টিকর্তার বিধান। সৃষ্টিকর্তা যদি কথা বলতে দেয় করতে বলতে পারবো, না হলে পারবো না। এবং আমি যেটা বলতেছিলাম যে ওই যে ওইটা সৃষ্টিকর্তাই ওইটাকে ওখানে একটু থিন করে দিয়েছে। এবং এটা এটা যখনই আমি প্রেশার দিই পিছন দিকে, তখন আলটিমেটলি ওখানে ডিসপোর্টেশন হয়ে যেতে পারে, ডিস্ট্রিবিউশন, ওটা ছিঁড়ে যেতে পারে, বা একটু ডেভিয়েশন হয়ে যেতে পারে। এর কারণে যদি নার্ভের মধ্যে প্রেশার পড়ে, যদি নার্ভের প্রেশারটা যদি বেশি হয়, তখন কিন্তু তার ওই যে পায়ের শক্তিটা কমে যায়, তার ইটা তার সেন্সেশনটা কমে যায়। এইটাই কারণ। আর মেনলি যে আর অনেক সময় সিকুয়েশনে ফেরে মানে জেলির যে জিনিসটা, এটা জেলির মতো জিনিসটা থাকে, এটা আমরা মেডিকেলের ভাষায় নিউক্লিয়াস পালপোসাস বলি। ওই জেলির মতো জিনিসটা যখন আহ ওইটার মধ্যে নার্ভের মধ্যে লেগে যায়, তখন কিন্তু ওখানে আহ অনেক সময় বোনের সাথে লেগে যায়, এই যে আমরা যে নার্ভ ইনট্যাম্পমেন্ট বলি। সেক্ষেত্রে প্রবলেম। কিন্তু পাওয়া ওই যে অনেক সময় অনেক পেশেন্ট বলে যে স্যার সব ব্যথা গেছে, সব কিছু গেছে, কিন্তু জিজিটা যাচ্ছে না। এটা কারণ কারণ কি, ওটা যদি লেগে আসছিল, ওইটা তো রিকভারি করতে, যে একটা গাছে একটা ডালের, আমি সবসময় একটা উদাহরণ দিই, একটা ডালের সাথে যদি লেগে থাকে, তাহলে ওইটা যদি 2 বছর লেগে থাকে, ওখানে যে গর্ত বা ক্ষতর সৃষ্টি হয়, একটা ডাল কেটে দিলেও ওইটা কিন্তু আহ, ভরতে গেলে সময় লাগে। আমি এই জন্য দর্শকদের আমি বলবো, যারা এই চ্যানেলটা দেখছেন, আপনারা এই প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে আমি বলবো যে ওয়েট এন্ড সি। জিজিটা খুব একটা সমস্যা না, এটা আস্তে 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 রিকভারি করবে। কারণ আপনার কম্প্রেশনটা চলে গেছে, কিন্তু যে নার্ভের মধ্যে যে চাপটা ছিল, চাপটা তো হয়ে কিছু অংশ ট্যাপ খেয়ে গেছে, যেটা আমার বাংলা ভাষায় বলি ট্যাপ খেয়ে গেছে। এই ট্যাপটাকে যদি আস্তে আস্তে রিকভারি করে, তাহলে আপনার এটা যদি আবার বোনের সাথে ওই যে বাটিওয়ার বডির সাথে যদি লেগে যায়, তাহলে ওইটা আস্তে 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 স্ট্রেচিং করলে এটা আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে, ওটাকে ছেড়ে দিবে। এবং তারপর আস্তে আস্তে স্টিচিং করলে ওটা জিজিটাও চলে যাবে, অনেক সময় হালকা ব্যথাও হয়, সেই জিনিসটা চলে যাবে। আমি এই এই প্রাসঙ্গিক এই কথাগুলো আমি বললাম যে অনেক পেশেন্ট গুলো এই জিনিসগুলো বলে আমাদের কাছে যে এই সমস্যা হচ্ছে, এটা ভালো হলেন স্যার, কিন্তু ব্যথাটা চলে গেল, কিন্তু জিজিটা যাচ্ছে না। অনেক সময় আছে কোনো পেশেন্টের জিজিটা 6 মাসও লাগতে পারে যেতে। থ্যাংক ইউ। জি স্যার, অনেক ধন্যবাদ। আপনি কথা বলছিলেন যে আসলে কেন হচ্ছে, এই পায়ের দিকে সিমটমটা কেন হুম। যাচ্ছে, এবং আপনি বলছিলেন সেন্ট্রাল সেন্সিটাইজেশনের কথা, হ্যাঁ। যে অনেকক্ষণ ধরে ব্যথা। আমাদের সাথে আরেকজন রোগী জয়েন করেছেন, রাজকুমার সাহা। আশা করি আপনি শুনতে পাচ্ছেন রাজকুমার সাহা আমাদেরকে। আনমিউট করেন। আপনি একটু জি জি আনমিউট করেন। শুনতে জি, পাচ্ছি আমি। অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আপনি জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, এবং আজকে আমরা জি কথা বলছিলাম
কোমরের আপনাকে বিভিন্ন ধন্যবাদ। সমস্যা নিয়ে, এবং সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন স্যার, রয়েছেন মতিউর রহমান আমাদের একজন রোগী, এবং আরেকজন রোগী জয়েন করেছেন রাজকুমার সাহা। রাজকুমার সাহা, আপনি যদি একটু বলেন, আপনার পরিচয় বলবেন এবং আপনি আসলে কি সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন, কোথায় নিয়েছেন এবং এখন কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি রাজকুমার সাহা, আমার বাড়ি ফরিদপুরে। আমার এই কোমরের ব্যথা প্রায় 30-35 বছর ধরে আমি এই ব্যথা ক্যারি করতেছি। আমার কোমরের ব্যথা এই 30 বছরের মধ্যে যে মোটামুটি একটা পর্যায়ে ছিল, কিন্তু গত মে মাসের থেকে আমার ব্যথা এত বেশি যে আমি আমার কাজকর্ম সমস্ত বন্ধ, সবকিছু বন্ধ। তো এখানে অনেক চিকিৎসার পরে আমি এখানে সিআরপিতে আসছি এই মাসের অক্টোবর মাসের 8 তারিখে। তারপরে আমাকে এই থেরাপিতে রেফার করছে। আমাকে আনোয়ার স্যার উনি দেখেন, রাজীব স্যার উনি দেখেন। তো আমি 14 তারিখ থেকে আমার শুরু হয়েছে আমার থেরাপি। এখন আমি প্রায় 50% ভালো, অনেকটাই ভালো, অনেকটাই ভালো। তো আমার আশা আশা করতেছি যে আমি যদি আরো মাসখানেক কন্টিনিউ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি খুব ভালো হয়ে যাব। যে অনেক ধন্যবাদ রাজকুমার সাহা। আপনি আপনি যেটা বলছিলেন স্যার, যে আপনি স্পন্ডাইলোলিস্থেসিসে ভুগছিলেন, এবং স্পন্ডাইলোলিস্থেসিসটা আসলে মতিউর রহমান সাহেবের সমস্যা চেয়ে একটু আলাদা। সেখানে আসলে মেরুদণ্ডের হাড় একটার থেকে সামনে চলে যায় বা পেছনে চলে যায়। যেহেতু প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার আপনাকে দেখেছেন, স্যার আপনি যদি একটু বলতেন যে অ্যাকচুয়ালি এই সমস্যাটা কি, স্পন্ডাইলোলিস্থেসিস, এবং আসলে এর চিকিৎসায় আসলে আমাদের ফিজিওথেরাপির গুরুত্ব কতটা? আচ্ছা, স্পন্ডলোলিসিস হলো একটা হাড় সামনের দিকে চলে যাওয়া। এখন যদি সেটা তিনটে গ্রেড আছে, যে গ্রেড 1 হলো হালকা সামনের দিকে সরে যাওয়া। আর একটা আছে যে মিডল লেভেলে সরে যাওয়া, যে মাঝখানে মানে আর একটা আছে যে খুব বেশি পরিমাণে সেরে গেছে, যে যেটা আর্টিকুলার ফ্যাসেট যেগুলো আছে, আর্টিকুলার পার্স আর্টিকুলার বোন যেটা আছে, জয়েন্ট যেটা আছে, সেটাকে ডেভিয়েশন মানে ই হয়ে মানে সমস্যা হওয়া। এখন আমি যে জিনিসটা আমি বলবো, যে ডিসপ্লাসের স্পন্ডালোলিস্থিসিসের ক্ষেত্রে যেটা হয়, যে আমাদের পেশেন্ট গুলোকে আমরা কিন্তু ওই পজিশনটাকে চেঞ্জ করতে পারি না, কিন্তু তার এটা হওয়ার কারণে যে মাসুল গুলো টাইটনেস থাকে, কিছু মাসুল উইকনেস আছে, সেই টাইট মাসুলকে স্ট্রেচিং এর মাধ্যমে মাধ্যমে ওটাকে রিলিজ করে দেওয়া, আর যে মাসুলগুলো উইক আছে সেই মাসুলগুলো স্ট্রেংথেন করা। স্ট্রেংথেন করে দেওয়া। আর তার সাথে সাথে আমরা একটা ডিকম্পোজিশন করি, যেটা হলো আমরা ম্যানুয়াল টাকশন দিই বা ইলেকট্রিক্যাল টাকশন দিই। আমি আমি সবসময় আমি বলি যে আমি আসলে ম্যানুয়াল অ্যাপ্রোচিং এ কাজ করার চেষ্টা করি সবসময়। আমি কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস খুব কম ব্যবহার করি, মানে সিম্পল, যেটা প্যাশেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইসে কিছু না কিছু সাইড ইফেক্ট আছে, হয়তোবা রুগীরা বুঝেন না যে আসলে এই সাইড ইফেক্টটা পরবর্তীতে কি হতে পারে। কিন্তু আমরা চিন্তা করি যে এই এই সর্বনিম্ন যেটা হয়, যেটা সাইড ইফেক্টটা খুবই খুবই কম, যেটা তার সমস্যা হবে না, শারীরিক সমস্যা হবে না, সেই মডেল স্কুল কিন্তু আমরা ব্যবহার করি। এবং যার কারণে আমি রাজকুমারের কেসের ক্ষেত্রে যাব, সেটা কিন্তু তার 1 ডিগ্রি লেসিস, এবং সেটা একটু সামনের দিকে একটু বেশি, পিছনে মানে নিচের পোর্শনটা একটু বেশি। সেক্ষেত্রে আমি যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা দিয়েছি, সে কি তাকে স্ট্রেচিং দেওয়া, তার সাথে সাথে তার অ্যাবডোমিনাল মাসল স্ট্রেনিং করা, পেলভিক ফ্লোর মাসল স্ট্রেনিং করা, তার সাথে সাথে তার ডিকম্পোজিশনের জন্য তাকে ম্যানুয়াল টাকশন দিয়েছি। আমি তাকে, সে কিন্তু অনেক ডিপ্রেস, আমি সামনেই বলছি যে আসলে এত ঘুরছে এবং এত ব্যথা নিয়ে ঘুরছে। আমি বলছি যে আসলে লেস্টিস পেশেন্ট গুলো কিন্তু আমরা আসলে ফিজিওথেরাপি দিয়ে হয়তোবা সে 90% এক সময় ভালো, 100% ভালো, কিন্তু আবার হয়তো 15 দিন 1 মাস পরে হালকা একটু ব্যথা হলো। কিন্তু আমরা এমন এক প্রসেসে ট্রিটমেন্ট করি, যে প্রসেসে ট্রিটমেন্ট করি যে সে বাসায় ওইটা করেও কিন্তু তার যে রিকভারি পেনটা হয়েছে, সে নিজে 2 দিন 3 দিন 4 দিন করলেই কিন্তু সে রিকভারি করবে, এবং সেই এক্সারসাইজ গুলো তাকে নিয়মিত করতে হবে। যদি করে তারা কিন্তু তার সমস্যা থাকবে না, এবং সে মেনটেন করতে হবে, এবং পজিশন গুলো মেনটেন করতে হবে। যেমন পিএলআইডি হইলে হয়তো বা কিছুদিন পর সে কিন্তু ফুল নর্মাল কাজ করতে পারে, কিন্তু তার সাথে সাথে যদি এটাকে প্রপার প্রোফিল্যাক্সিস বলি আমরা আমাদের বাসায়, যে তাদেরকে
সুন্দরভাবে রিহ্যাবিলিটেশন করা হয়, তার ব্যাক মাসল স্ট্রেন করে, তার পেলভিক মাসল স্ট্রেন করে তাকে যদি করা হয়, তাহলে কিন্তু তার পরবর্তীতে এটা রিস্কটা অনেক কম থাকে। কিন্তু লেস্টিসের ক্ষেত্রে যেটা হয় সেটা সামনের দিকে ঝুঁকে যখনই কাজ বেশি করবে তখনই কিন্তু তার ব্যথাটা আরো হবে। এবং আমরা যে অ্যাপ্রোচে কাজ করি, আমি সবসময় বলি যে আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমার উপর কেন আপনি ডিপেন্ডেন্ট থাকবেন? আপনি নিজের সমস্যাগুলো, আমি আমি আপনাকে দেখেছি, আপনাকে ট্রিটমেন্ট করে দিয়েছি, আপনি এখন, আমি ওনাকে বলছি যে আপনি বাসায় যান, সমস্যা না, আপনি বাসায় বাসায় করেন, আপনি হয়তো এটা আস্তে আস্তে কমে যাবে। এবং সব কাজগুলো করেন কিন্তু সব মেনটেন করে করেন। আমরা কিন্তু কখনো বলি না যে অ্যাবসলিউট রেস্ট থাকেন আপনি, আমি কোনো পেশেন্টকে আমরা বলি না। আর এখন বর্তমান বিশ্বে রিসার্চে যেটা পাওয়া গেছে যে অ্যাবসলিউট রেস্ট ইজ নট সলিউশন ফর রিডিউস দ্য লো ব্যাক পেন। যে লো ব্যাক পেন কমার জন্য যে কোনো ধরনের হোক, সে লেস্টিসিস হোক, পিএলআইডি হোক, যে অ্যাবসলিউট রেস্টটা প্রয়োজন। সেটা হতে পারে সেটা যদি পিএলআইডি হয় সেক্ষেত্রে আমরা 2 দিন 3 দিন, যেদিন হলো সেদিন থেকে 2 দিন 3 দিন করে যদি করি তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু অন্য ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট রেস্ট দেই না, এটা রিলেটিভ রেস্ট বলি, যেটা যে আপনি দৈনন্দিন কাজকর্ম করবেন, যে পজিশন গুলোতে আপনার ব্যথাটা বাড়ে সেই পজিশন গুলোতে আপনারা যাবেন না, ওই পজিশন গুলো কাজ করবেন না, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আমি সব সময় বলি। এবং আমার 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 যেটা আছে, সে মানসিক ভাবে 8 মাস ধরে সে কোনো কাজ করে না, সে একজন ব্যবসায়ী মানুষ। আমি বলছি যে আপনি বাসায় যান, সব কাজ করেন, ইনশাআল্লাহ আমি আছি, আমি ফোন করে, আমি ফোনে কথা বলবো, যদি কোনো সমস্যা হয় আমি কথা বলবো। আর আমি বলছি যে 15 দিন পরে 1 দিন 2 দিন আসেন, আমি দেখবো যে আপনি ফলো আপে কতটুকু হয়। এবং সে এখন ভালো আছে। আমি আমার এক্সপেকটেশন সে প্রায় 80% রিকভারি করছে, তার মাসল গুলো হচ্ছে, হাঁটার গেট প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে গেছে। সে আগে মানে অ্যাবডোমিনাল মাসল উইক ছিল, এবং অ্যাবডোমিনাল মাসল স্ট্রেংথেনিংটা আমি শুরু করি নাই, যে আমি শুরু করব যে এই 15 দিন দেখার পরে। যে প্রথম দিকে দেখলে হয়তো বা ই করি না, এটা এটা একটু পরে, কারণ আমি আবার চিন্তা করি যে পেশেন্ট বেনিফিটটা আবার যে রিকারেন্ট যাতে না হয় সেই জিনিসটা চিন্তা করি আমি ট্রিটমেন্ট দিই। এটাকে যে সময় মতো, যে সময়টা যেটা দেওয়ার দরকার সেই সময় সেটা দিতে হবে, আমি এটা চেষ্টা করি আমার ওই সময় মতোই সময় কাজটা করার জন্য। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলেই আমরা দুজন রোগীর 2 রকম সমস্যা, দুজনেরই কোমর ব্যথা, একজনের ডিস্ক প্রলাপস হয়েছে আর একজনের স্পন্ডাইলোলিস্থেসিস হয়েছে। তো দুজন রোগী আমরা দেখেছি যে দুজনই তারা বলেছেন স্যাটিসফাইড। আপনারা দেখছেন এসপি হসপিটাল নিবেদিত ডক্টর চেম্বার এবং চ্যানেল এইচএর এই নিয়মিত আয়োজনে আমি আপনাদের সাথে থাকি সপ্তাহে 4 দিন রাত 9টা 10 মিনিট থেকে। আপনারা দেখতে পান এবং আমরা কথা বলি মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপি নিয়ে প্রতি শুক্রবারে। আমাদের সাথে রয়েছেন সিআরপি সাভারের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যার, এবং আজকে আমাদের সাথে দুজন স্পেশাল গেস্ট রয়েছেন, একজন মতিউর রহমান এবং আরেকজন রাজকুমার সাহা। কমেন্ট করেছেন নাদিম খান, উনি বলেছেন আনোয়ার হোসেন স্যার খুবই সিনিয়র ফিজিওথেরাপিস্ট, প্রচারের অভাবে সিআরপির বাইরে অনেকেই তাকে চিনে না, উনাকে আরো বেশি ফ্রন্টালে নিয়ে আসবেন বলে আমরা আশা করি। উনি ধন্যবাদ জানিয়েছেন। কমেন্ট করেছেন রাবিয়া মিলি, যিনি সিনিয়র ফিজিওথেরাপিস্ট সিআরপি, উনি বলেছেন ইনফরমেটিভ ডিসকাশন। আসলে নাদিম খানের সাথে আমি একদম একমত। স্যার আসলে একজন লিজেন্ড বলা যায় মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপি, তো সেই হিসাবে আসলে উনি খুব প্রচার বিমুখ, এই জন্য অনেক জোর করে আমি স্টুডেন্টের দাবি নিয়ে ওনার কাছে গিয়েছি যে আপনাকে আসতেই হবে, প্রতি শুক্রবার আলোচনা করতে হবে যাতে করে জুনিয়ররা শিখতে পারে। চলে যাব মতিউর রহমান সাহেবের কাছে এবং তারপরে রাজকুমার সাহা, দুজনের কাছে একটু সংক্ষেপে শুনতে চাইবো। যে মতিউর রহমান সাহেবের কাছে প্রথমে শুনতে চাইবো যে আপনি তো ফিজিওথেরাপির একজন ক্লায়েন্ট, আপনার কাছে কি মনে হয় যে সবার, যারা গ্রামে আছেন, যারা শহরে থাকেন, যারা যেখানেই থাকেন, সবার কি এই চিকিৎসাটা প্রয়োজন আছে কি নেই, এই বিষয়ে বা নতুন রোগীদের প্রতি আপনাদের কি ধরনের সাজেশন থাকবে? প্রথমে মতিউর রহমান, তারপর রাজকুমার সাহা। জি, আমি যেটা বলতে চাইতেছি যে আসলে আমি যে মুমূর্ষু অবস্থায় ছিলাম ওইখান থেকে আল্লাহ আল্লাহ পাক বাঁচাইছে আমাকে, কিন্তু ওনার ওসিলায় আমি ফিজিওথেরাপিটা আমার কাছে এত ভালো লাগলো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি যে এখানে আসছি, এখানে পড়ছি, কেউ আমাকে শিখিয়ে দেয়নি। আমি একজন মুসলমান মানুষ, সত্য কথা যেটা ঠিক সেটাই বললাম। আমার কাছে এত ভালো লাগলো ফিজিওথেরাপিটা, আমার মনে হয় অন্য কোনো চিকিৎসাই আমার তারা এই রোগের জন্য অন্য কোনো চিকিৎসাই আমার কাছে ভালো লাগে না। কারণ আমি দেখছি সুনামধন্য অনেকগুলো হাসপাতাল দেখছি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই ফিজিওথেরাপিটা, এটাই মনে হয় বিকল্প রাস্তা। আর আমি স্যারের সাথে একটু কথা বলবো। জি, প্রফেসর আনোয়ার হোসেন স্যারের সাথে, জি বলেন প্লিজ।
স্যার, জি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি তো ইনশাল্লাহ জয়ী হয়েছি। জি আমার ওয়াইফকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি। আমার ওয়াইফ বর্তমানে হাসপাতালেই আছে, 5 নম্বর কেবিনে। তো ওনার যে সমস্যাটা, অনেকগুলা আমি রিপোর্ট করাইছি, করাবার পরে এখন এখানে আসছি, স্যার সাথে কথা বলছি। জি আজকে হয়তো এখানে জয়েন নাই স্যারে, স্যারের সাথে কিছু কথা বলতাম। স্যার বলছে যে ইনশাল্লাহ আপনার একটা টাকাও আমি বৃথা যেতে দেবো না, আমি সুস্থ করেই ছাড়বো। তো আগে যে অবস্থায় আসছিলাম সেই অবস্থা থেকে বর্তমানে 50-50 উন্নত আমি দেখতেছি। হ্যাঁ, এখন স্যারকে জিজ্ঞেস করলাম, সে এমআরআই করলাম এবং আরো 2টা রিপোর্ট, আমি আমার নাম জানা নেই, মোট 3টা রিপোর্ট করানো হয়েছে এখানে আসার পরে। জি রিপোর্টে কি পাইলেন? তো স্যার বললো যে নার্ভে কিছু সমস্যা আছে, বাত জ্বরের একটু সমস্যা আছে, আর একটা হলো আর্থ্রাইট আর্থ্রাইট নামক কোনো একটা সমস্যা আচ্ছা আছে। তো এখন আর্থ্রাইটিস। হ্যাঁ, হ্যাঁ, এইটা সম্পর্কে আপনি কি বলবেন? ওনার চিকিৎসার ব্যাপারে আপনি আচ্ছা কি বলবেন? আমার সুস্থতা নিয়ে আর আহ, কি, আ- আ- এখন আমি কি আচ্ছা আশা করতে পারি? আচ্ছা, এটা আসলে আপনি যে কন্ডিশন গুলো বললেন সবই কোমরে নার্ভের সমস্যা আছে, গায়ে নার্ভের সমস্যা আছে, তার সাথে জি। তার বাত জ্বরে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে। হ্যাঁ, এবং প্রচন্ড আমি ব্যথা। যেটা বলবো যে এবং তার সাথে আমি বলবো যে এটা অবশ্যই এটা ফিজিওথেরাপি রিলেভেন্ট সমস্যা। এবং যদি বাত জ্বর থাকে, যদি ইউরিক অ্যাসিড বেশির কারণে হয়, বিভিন্ন কারণে হতে পারে, যদি সেটা জি। ডিজিজ প্রসেসের কারণে হয় তাহলে আপনাকে মডিফাই কিছু দাগ, যদি ওই ডিজিজ মানে প্রমিনেন্ট কোনো ডিজিজ হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমি জানি না বাত জ্বর, সেক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাই দাগ আছে, দাগগুলো খেতে হবে, তার সাথে সাথে ফিজিওথেরাপিটা দিতে হবে। শুধু তো এক্ষেত্রে কিন্তু আমি আমি আবার এক পাশে বলি না, আমি সবসময় বলি আমি নিউট্রাল কাজ করি। আমি কিন্তু জি। কখনো আমার প্রফেশনটাকে আমি বলবো অন্য প্রফেশনকে আমি বলবো সেক্ষেত্রে কিন্তু মডিফাইড ডাক লাগবে আপনাকে, যদি সেরকম যদি থাকে। আর সঞ্জীব স্যার জানেন, আমার মনে হয় যে এসপি হাসপাতালে আপনি যেখানে গেছেন, আহ, যেহেতু বেটার রেজাল্ট পাচ্ছেন, আমার মনে হয় 50% ভালো হয়ে জি। গেছে 7 দিনের মধ্যে। আমার মনে হয় ইনশাল্লাহ ভালো হবে। এবং গুড রেজাল্ট। যে আর্থ্রাইটিস এর কথা বললেন, আর্থ্রাইটিসেও কিন্তু ফিজিওথেরাপি একমাত্র ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি। আপনি জি। কিন্তু কোনো ওষুধ খেলে এটা রিকভারি করবে না। আর আমি একটা আর যিনি ওষুধের কথা আপনি প্রথমে একটু বলছিলেন যে আমি কোনো ওষুধ খাই না, একটা প্যারাসিটামল না, ইট ইজ গুড সাইন। একজন মানুষকে ভালো থাকার জন্য যত আপনার মেডিকেল এজেন্ট আপনার শরীরে কম ঢুকাবেন, আপনি তত ভালো থাকবেন। এবং আমি 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 জি। সবসময় বলি যে আহ, ওষুধ, আপনার ব্যথা ওষুধ, আমি এটা এটা সাইন্টিফিকলি প্রমাণিত, আমি রিসার্চে প্রমাণিত যে 1 মাসের পরে কিন্তু কোনো আহ, ওষুধ, বিশেষ করে পেন কিলার জাতীয় কোনো ওষুধ বা অ্যান্টি ইনফ্লামেটরি জাতীয় কিছু, যদি অ্যান্টি ইনফ্লামেশন অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কাজে লাগতে পারে। কিন্তু শুধু পেন কমানোর জন্য 1 মাসের বেশি কোনো ওষুধ কিন্তু পরে কিন্তু কোনো রাইট। কাজে লাগে না। এটা জি হলো স্যার, মানসিক আমার একটা সান্ত্বনা, কথা আছে। একটু হলো মোটিভেশন। এটা ঠিক আছে, জি। এটা আমি সবসময় বলি, এটা মানসিক সান্ত্বনা, মোটিভেশন। এটা কিন্তু কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই, এটা আমার কথা না, এটা রিসার্চারদের কথা না। এবং অনেক বড় বড় রিসার্চার, অনেক বড় বড় প্রফেসর, আমাদের দেশে না বাইরের দেশের অনেক বড় বড় রিসার্চারদের কথা, যে এটা আসলে সায়েন্টিফিক কোনো এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া যায় না যে 1 মাস পরে ক্রনিক হয়ে গেলে ওই পেশেন্টের ক্ষেত্রে তার মানে পেন কিলার খেলে তার লাভ হবে, এরকম কিন্তু জি খুব খুব রিসার্চ স্যার, পাওয়া যায় না। আমি যদি এভিডেন্সের জি কথা বলি, রিসার্চ পাওয়া যায় না। আমরা সবসময় সায়েন্সের কথা বলি, আমরা সায়েন্সের কথা ধরে আমি বলি যে এটা কিন্তু আসলে ভ্যালিড কোনো নাই। থ্যাংক ইউ। জি জি অবশ্যই। রাজকুমার সাহা, আপনি আবার কবে ফিরে যাচ্ছেন আপনার কাজে? আপনার কি মনে হয়? একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। আপনি একটু আনমিউট তারিখে করে নেবেন আমার please। লাস্ট জি জি শুনতে জি পাচ্ছি। 30 বলেন। তারিখে আমার আছে। তো আমি আগামী 1 তারিখে আমি ফরিদপুরে যাব। গুড তো ফরিদপুর গিয়ে আমি আবার মাঝে মাঝে স্যারের সঙ্গে এসে গুড। দেখা করব। আর আমার সবচেয়ে বড় কথা কি, আমার একটা কথা, সেটা হলো যে আমি গত 3 মাস আগে যে অবস্থায় ছিলাম, আমি তো ঘাবড়িয়ে গেছিলাম। আমাকে বিভিন্ন ডাক্তার বলছে সার্জারি করতে হবে, আদারওয়াইজ কোনো ট্রিটমেন্ট নাই, বহুত রকম কথাবার্তা বলছে। আমি তো মানসিকভাবে একেবারে ভেঙে পড়ছিলাম। কিন্তু এই সিআরপিতে আসার পরে আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে একেবারে। এবং শুধু আমি ভালো হইনি, এবং মানে আমি আমার প্রতিবেশী, আমার ডিস্ট্রিক্টের যেই থাকুক না, আমি অবশ্যই বলবো যে অবশ্যই আপনি এই সিআরপিতে যান, থেরাপি নেন। এবং আমার এই আনোয়ার স্যার এবং রাজীব স্যার, এই দুজনে, এদের কথা আমি কোনোদিনও ভুলবো না। কারণ এরা আমাকে শর্ট টাইমের মধ্যে যে সুস্থতা ফিরে দিছে,
এদের জন্য আমি আসলে সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করছি তারা যেন সুস্থ থাকে, এবং আমার জন্য আপনারা ইয়ে করবেন যেন আমি দ্রুত যতটুকুই আছি তত দ্রুত যেন জি, সুস্থ অনেক হয়ে যায়। অনেক ধন্যবাদ। এই জি, অনেক এবং ধন্যবাদ। দর্শক, সবাইকে আপনারা ধন্যবাদ। দেখছিলেন এসপিএস নিবেদিত ডক্টর চেম্বার। আমাদের সাথে ছিলেন যথারীতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যার, এবং তার সাথে দুজন রোগী ছিলেন, রাজকুমার সাহা ফরিদপুর থেকে এবং মতিউর রহমান সাহেব ঢাকা থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আমাদের যে অনুষ্ঠান, সেটি ডক্টর ফারুকুল ইসলাম স্যারের সাথে আমরা যথারীতি অনুষ্ঠান চালাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যেহেতু সময় শেষ, আমাকে যেতে হবে, কারণ পরবর্তীতে হাসান আলী ভাইয়ের একটি অনুষ্ঠান রয়েছে রাত 10টায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের চারপাশ সুস্থ রাখবেন। এই বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।